ইতিহাসে বিরল কিছু ব্যক্তিত্ব রয়েছেন যারা তাদের কর্মগুণে কেবল সমকালীন সভ্যতাকেই নয় বরং ভবিষ্যৎ প্রজন্মকেও গভীরভাবে প্রভাবিত করতে সক্ষম। উজির নিজামুল মুলক ছিলেন তেমনই এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ এবং শিক্ষার অগ্রদূত, যার নেতৃত্বে একদিকে রাজনীতি পেয়েছিল স্থিরতা, অন্যদিকে গানচর্চা পেয়েছিল এক নতুন দিগন্ত। 1018 খ্রিস্টাব্দের 10 এপ্রিল খোরাসানের তুস শহরের রাতকান গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন নিজামুল মুলক। তার প্রকৃত নাম আবু আলী আল হাসান আত-তুসি। সুলতান আলপারসালান তাকে উজির পদে নিযুক্ত করলে আব্বাসীয় খলিফা তাকে নিজামুল মুলক উপাধিতে ভূষিত করেন। নিজামুল মুলক মাত্র 11 বছর বয়সে পবিত্র কুরআনের হাফেজ হন। ছোটবেলা থেকেই তিনি ইসলামী শিক্ষা, সাহিত্য, দর্শন, ইতিহাস ও প্রশাসনিক বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। হাদিসে নববীর প্রতি তার ছিল প্রবল আকর্ষণ। পরবর্তীতে তিনি এই শাস্ত্রে এমন উচ্চতর দক্ষতা অর্জন করেছিলেন যা তাকে বর্তমান তেহরান শহরের হাদিস শিক্ষার্থীদের শিক্ষকের আসনে বসিয়েছিল। জীবনের প্রথম দিকে নিজামুল মুলক গজনী সাম্রাজ্যের প্রশাসনিক কাজে নিযুক্ত ছিলেন। সে সময় সেলজুকদের রাজনৈতিক উত্থান ঘটে এবং তারা গজনীদের হটিয়ে আধিপত্য বিস্তার করে। ফলে নিজামুল মুলক সেলজুকদের সেবায় নিযুক্ত হন। সেলজুক সুলতান তুগরিল বের শাসনামলে নিজামুল মুলক কিছু সময় খোরাসান শাসন করেন। 1063 খ্রিস্টাব্দে তুগরিল বের মৃত্যু ঘটলে সিংহাসন নিয়ে তার ভাতিজা আলপারসালান ও সুলেমানের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ সময় নিজামুল মুলক আলপারসালানের পক্ষ নেন। ফলে বুদ্ধিমান নিজামুল মুলকের প্রশাসনিক ও রাজনৈতিক দক্ষতা সহজেই আলপারসালানের দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তীতে আলপারসালান সিংহাসনে আরোহণ করেই নিজামুল মুলককে উজির ঘোষণা করেন। এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা নিজামুল মুলকের জীবনে এটি ছিল একটি অন্যতম মুহূর্ত। এই পদটি তাকে সেই সময়ের শ্রেষ্ঠ রাজনীতিবিদ হিসাবে সুপ্রতিষ্ঠিত করে তোলে। 2 সেলজুক সুলতান আলপারসালান ও তার পুত্র মালিক শাহের অধীনে নিজামুল মুলক দীর্ঘ 30 বছর উজিরের দায়িত্ব পালন করেন। আলপারসালানের যুগে তিনি রাষ্ট্রীয় কাজে ডানহাত হিসেবে বিবেচিত হলেও মালিক শাহের যুগে তার কর্তৃত্ব আরও বাড়তে থাকে। মালিক শাহের রাজত্বকালে নিজামুল মুলকের প্রচেষ্টায় মহান সেলজুক সাম্রাজ্য তার শীর্ষ আয়তনে পৌঁছেছিল। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নিজামুল মুলক দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছিলেন। তার সেসব অভিজ্ঞতা নিয়ে তিনি সিয়াসাতনামা নামক গ্রন্থ রচনা করেন, যা আজও রাষ্ট্রবিজ্ঞানে সমাদিত। তার রচিত এ গ্রন্থকে সেলজুক সাম্রাজ্যের রাষ্ট্রীয় নীতিমালার ভিত হিসেবে গ্রহণ করা হয়। এই গ্রন্থ থেকেই নিজামুল মুলকের গৃহীত নীতিমালার ব্যাপারে ধারণা পাওয়া যায়। রাষ্ট্র ব্যবস্থাপনায় তার দর্শন ছিল সুন্নি মতবাদ, যা পর্যবেক্ষণ করতেন ইমাম গাজালি, ইমাম জুয়াইনি সহ সে সময়ের শ্রেষ্ঠ আলেমরা। প্রথমেই তিনি প্রশাসনিক কাজে সুলতানের একান্ত লোকদের হস্তক্ষেপের ব্যাপারে কঠোর বাধা হয়ে দাঁড়ান, যাতে প্রশাসনিক কাজে কোনো বিঘ্ন না ঘটে। অনুরূপ তিনি বিশেষভাবে ডাক ব্যবস্থার সংস্কার করেন, যার মাধ্যমে বিশাল সাম্রাজ্য জুড়ে রাষ্ট্রীয় নির্দেশনা পৌঁছে দেওয়া সহজ হয়। এর পাশাপাশি তিনি রাষ্ট্রের প্রতিটি অঞ্চলে গুপ্তচর নিয়োগের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। নিযুক্ত গুপ্তচরদের থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তিনি সেলজুক সাম্রাজ্যের বিরুদ্ধে করা বড় বড় ষড়যন্ত্র নস্যাৎ করে দিতেন। সাধারণ মানুষের প্রতি নিজামুল মুলক অত্যন্ত দয়ালু ও ন্যায়পরায়ণ ছিলেন। তিনি রাষ্ট্রীয় কর্মচারী ও কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো প্রবর্তন করেছিলেন, যাতে জনগণকে অতিরিক্ত করের বোঝা বইতে না হয়। প্রতি 2-3 বছরের মাথায় তিনি গভর্নর ও কর্মকর্তাদের বদলি করতেন, যাতে তারা কোনো ধরনের জড়তা তৈরি করতে না পারে। নিজামুল মুলক হিসাব রক্ষণ বিভাগের প্রতিও অত্যন্ত গুরুত্বারোপ করতেন। সেলজুক সৈন্যবাহিনীকে ঢেলে সাজানো ও অধিক শক্তিশালী করার ব্যাপারে তিনি ছিলেন যথেষ্ট তৎপর। তুর্কি বাহিনী, আরব বাহিনী কিংবা পার্শ্ব বাহিনী এভাবে যাতে ব্যাটালিয়ন ভাগ না করা হয়, সে পরামর্শ নিজামুল মুলক তার সিয়াসাতনামা গ্রন্থে উল্লেখ করেছেন। সম্ভবত এটিই ছিল তার সবচেয়ে মূল্যবান পরামর্শ। বিভিন্ন জাতির সৈন্য দিয়ে ব্যাটালিয়ন সাজানোর ফলে শাসক শ্রেণী সম্মিলিত বিদ্রোহ বা অবাধ্যতার ভয় থেকে অনেকটা নিরাপদ থাকতে পারেন। নিজামুল মুলক কর্তৃক প্রণীত এসব শক্তিশালী কৌশল সেলজুকদের পরবর্তী জিনকি, আইয়ুবি, রুম সেলজুক এবং ওসমানীয়রাও অনুসরণ করেছিল। রাষ্ট্র পরিচালনায় নিজামুল মুলক তার অনুপম দক্ষতার মাধ্যমে ইসলামী ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ হয়ে ওঠেন। তার রাজনৈতিক কৌশলের সাহায্যে তিনি একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কায়েম করতে সক্ষম হন, যা খোরাসান, ইরান ও ইরাক অঞ্চলে বিস্তৃত সেলজুক সাম্রাজ্যকে নিয়ন্ত্রণ করত। সে সময় হাসান সাব্বার নেতৃত্বে শিয়া ইসমাইলি হাসাসিনদের আত্মপ্রকাশ ছিল ইসলামী বিশ্বের জন্য সবচেয়ে ভয়াবহ ও বিপজ্জনক বিষয়। তারা যাদেরকে নিজেদের মতাদর্শ প্রচারের পথে বাধা মনে করত তাদেরকে গুপ্ত হত্যা করত। দুর্ভেদ্য দুর্গ ও তৎপর কর্মীদের সাহায্যে তারা শাম, ইরানের দামেগান, আলামুত সহ বিভিন্ন অঞ্চলের বিপুল মানুষকে তাদের চিন্তাধারার প্রতি আকৃষ্ট করে তোলে। এছাড়া তুর্কি সেলজুকদের ইসলামী বিশ্ব শাসন করার আগে শিয়া বুহাইরিয়ারা ইরাক ও ইরানে তাদের একছত্র আধিপত্য বিস্তার করেছিল। এই সময়ে শিয়াদের ভ্রান্ত মতবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। এই ভ্রান্ত মতবাদগুলোকে সমূলে ধ্বংস করতে নিজামুল মুলক সামরিক অভিযানের পাশাপাশি বুদ্ধিভিত্তিক পদক্ষেপও গ্রহণ করেন। তিনি বাগদাদ, হিরাত, বসরা, ইস্পাহান, মার্ভ, মসুল সহ সেলজুক সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
ভয়াবহ রূপ নেওয়া বিভিন্ন ভ্রান্ত মতবাদগুলোকে প্রতিহত করার ক্ষেত্রে মাদ্রাসায় নিজামিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে সাথে এটি জ্ঞানবিজ্ঞান ও সঠিক আকিদা চর্চার কেন্দ্রে পরিণত হয়। নিজামুল মুলক তার প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলোতে নিয়ে আসেন তৎকালীন বিজ্ঞানের ফলিত শাখার স্বনামধন্য বিজ্ঞানীদের। তিনি বিখ্যাত জ্যোতির্বিদ ও বহু প্রতিভার অধিকারী উমর খৈয়ামকে একটি সর্বাধুনিক মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণ করে দেন। এখানে বসেই উমর খৈয়াম প্রায় নির্ভুলভাবে তার সৌর ক্যালেন্ডারটি তৈরি করেছিলেন, যেটি সেলজুকি বা জালালি দিনপঞ্জি নামে পরিচিত। নিজামুল মুলক তার মাদ্রাসার আলেমদেরকে ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে লেখার প্রতিও আগ্রহী করে তোলেন, যাতে ভ্রান্ত মতবাদগুলোর ভুল জনসমক্ষে প্রমাণিত হয়। সে সময়ের ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে লেখা সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ হল ইমাম গাজালির বিখ্যাত রিসালা। হিজরি ৫ম শতাব্দী জুড়ে নিজামুল মুলকের এসব সংস্কার আন্দোলন গভীর প্রভাব বিস্তার করে। রাষ্ট্রীয় সংস্কারের পাশাপাশি শিক্ষা সংস্কারের এই আন্দোলনও ছিল খুবই ফলপ্রসূ ও কার্যকর। সর্বোপরি এ মাদ্রাসাগুলো থেকে এমন এক প্রজন্ম গড়ে ওঠে, যাদের হাত ধরে এগুলোর প্রতিষ্ঠাতা নিজামুল মুলকের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়। এসব মাদ্রাসার ছাত্ররা মুসলিম বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে। তাদের পদচারণা শিয়া ইসমাইলি ইমামিয়াদের অঞ্চলকে ছাড়িয়ে মিশর ও উত্তর আফ্রিকায় প্রভাব বিস্তারে সক্ষম হয়। নিজামুল মুলকের অসাধারণ সাফল্য, রাষ্ট্র পরিচালনার দক্ষতা এবং দীর্ঘ শাসনকাল দেখে শিয়া ইসমাইলি এবং তার কাছের কিছু লোক তার উপর প্রতিশোধ নিতে প্রস্তুত হয়। অবশেষে তারা সফলও হয়। কুর্দি বালক ছদ্মবেশী এক বাতিনের ছুরির আঘাতে নিহত হন নিজামুল মুলক। ঘাতক নিজামুল মুলকের দানশীলতাকে দুর্বলতা হিসাবে নিয়েছিল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে 1092 খ্রিস্টাব্দের 10ম রমজানে। নিজামুল মুলকের ঘাতককে প্ররোচিত করার ক্ষেত্রে ইতিহাসবিদরা তীর ছুড়েছেন হাসান সাব্বাহ, তেরকেন হাতুন, তাজুল মুলক এবং মালিক শাহের দিকে। তবে কিছু সূত্র মতে নিজামুল মুলকের হত্যাকাণ্ডে মালিক শাহ গভীরভাবে শোকাহত হয়েছিলেন এবং শপথ করেছিলেন এই ঘটনার সাথে তার কোনো সম্পর্ক নেই। যাই হোক, নিজামুল মুলকের নিথর দেহ ইস্পাহানে নিয়ে আসা হয় এবং ইস্পাহানে তার প্রতিষ্ঠিত নিজামিয়া মাদ্রাসার প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। সময়ের শ্রেষ্ঠ রাজনীতিবিদ ও ইসলামী সভ্যতার এক অন্যতম মহান সংস্কারক উজি নিজামুল মুলকের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে এক স্বর্ণযুগের। অস্তমিত হয় এক উজ্জ্বল নক্ষত্রের, যা আর কখনোই উদিত হয়নি।